এবার সাম্প্রদায়িক উস্কানি দিয়ে নেপালের সংঘর্ষের ঘটনাকে বাংলাদেশের হিন্দু নির্যাতনের ভুয়া দাবিতে ছড়িয়ে দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমের রীতিমতো বিতর্কের ঝড় ওঠে। কিন্তু ফ্যাক্ট চেকের পর পরিষ্কার হলো দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পরপরই গোলাপগঞ্জের এনসিপি নেতাদের গাড়িতে হামলার দৃশ্যের দাবিতে আরেকটি ভিডিও ভাইরাল হয়। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়লে যাচাই করে দেখা গেল এটাও মিথ্যা দাবি। শুধু তাই নয়, বাংলাদেশের ঘটনার দাবিতে একটি বিতর্কিত নাচের ভিডিওতে 11 লক্ষ ভিউ অতিক্রম করার পর দেখা গেল ভিডিওটি ভারতের। চলুন দর্শক কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিচ্ছে। বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীদের দোকানে চাঁদাবাজির জেরে হামলার দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসলে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। মূলত একটি নেপালের সুনসারি জেলার ব্রাদার্স হার্ডওয়্যার নামের একটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা। নেপালি গণমাধ্যমের তথ্যে জানা যায়, উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। ওদিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে হামলার দৃশ্যের দাবিতে একটি ভিডিও দেশীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের বিহারের ছাপড়ায় বিহার বন্ধ কর্মসূচি চলাকালে গত 25 জুলাই সংঘটিত একটি গাড়ি ভাঙচুরের ঘটনা। ভারতীয় গণমাধ্যমের তথ্যেও ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট নিশ্চিত হয়েছে। আবার সিজেপি আন্দোলন শেষে ভারতে শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু যাচাই করে দেখা যায় ভিডিওটির সঙ্গে সিজেপি আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এটি গত ফেব্রুয়ারিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইউজিসিপন্থী বিক্ষোভকে কেন্দ্র করে আইসা ও এভিপি ছাত্র সংগঠনের সংঘর্ষের ভিডিও। যদিও সিজেপি সম্প্রতি বিহার, বাংলা ও দিল্লিতে শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেফতারের অভিযোগ তুলেছে, তবে ভাইরাল ভিডিওটি সেই ঘটনা নয়। এখানেই শেষ নয়, আরও আছে। 24-এর 1 আগস্টের নাচের ভিডিওর দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা ব্যাপক আলোচনা তৈরি করে। ভাইরাল পোস্টটি এককভাবে 11 লক্ষ ভিউ অতিক্রম করে, আবার 50,000-এরও বেশি মানুষ প্রতিক্রিয়াও জানায়। অথচ ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এটি ভারতের এক নৃত্যশিল্পীর 2024 সালের পুরনো ভিডিও, যার নতুন দাবিতে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল রয়েল, 71, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। আগে জেনেছি আমাদের সাথে আজ যুক্ত আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। যুক্ত হচ্ছে তার সাথে। রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি থেকে আলোচনাটা শুরু করতে চাই, সাম্প্রতিক সময়ে আপনাকেও ব্যক্তিগতভাবে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে। নানা ধরনের অপপ্রচারের মুখোমুখি আপনি নিজেই হয়েছেন। ভুয়া তথ্য এবং এই ধরনের গুজব ছড়ানোর যে সংস্কৃতি তৈরি হচ্ছে, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এবং এই বিষয়টা নিয়ে অভিজ্ঞ লোক হিসেবে আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আসলে জানতে চাই। কেমন দেখলেন পরিস্থিতি, সমাধানই বা কতটুকু পেলেন? সবাইকে শুভেচ্ছা। দেখেন, বর্তমান সময়ে আমরা যারা রাজনীতি করি তাদের জন্য সব থেকে যে বড় সমস্যা সেটি হলো নানান ধরনের মিথ্যাচার, প্রপাগান্ডা এবং গুজব ছড়িয়ে দেওয়া। বিশেষ করে নানান ধরনের ফটোকার্ড বানিয়ে অনেকে আসলে মিডিয়ার আলোকে ফটোকার্ড বানিয়ে এমন ভাবে ছড়িয়ে দেয়, আমাদের যারা অল্প শিক্ষিত বা যারা একটু অসচেতন তারা মনে করে যে হয়তো সত্য, এবং ব্যাপকভাবে ছড়ানোর পরে যে সময় আবার সেই মিডিয়া প্রচার করে যে আসলে এটি আমাদের ফটোকার্ড নয়, সেটি আবার মানুষের কাছে খুব বেশি ছড়ায় না। অর্থাৎ বাংলাদেশের যে বাস্তবতা সেটি হলো যে অসত্য এবং মিথ্যা সংবাদ সবসময় বেশি বেশি ছড়িয়ে পড়ে। এবং আমি নিজে অসংখ্যবার এরকম অপতথ্যের শিকার হয়েছি এবং গুজবের শিকার হয়েছি। নানান ধরনের এআই ছবি, ফটো, এরকম অনেক কিছু দেখেছি। এখন দেখতে দেখতে আসলে হয়তো আমাদের কাছে এগুলো সয়ে গেছে যে না, এটি হয়তো আমাদের রাজনীতিবিদদের এক ধরনের পরীক্ষা
যে আমাদেরকে আসলে কিভাবে নানান প্রক্রিয়ায় আমাদেরকে থামিয়ে রাখা যায়। তো আমরা না হয় এটি আসলে খুব স্বাভাবিকভাবে নিয়েছি যে এটি হয়তো আমাদের যারা অপোজিশনে আছে, যারা বিরোধী পক্ষ, তারা রাজনৈতিকভাবে আমাদেরকে ঘায়েল করার জন্য এইভাবে গুজব বা অপতথ্য ছড়িয়ে থাকে। কিন্তু যে সময় একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ নারী এইভাবে আসলে গুজবের শিকার হন, অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে তিনি আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেন। অর্থাৎ এই যে গুজব এবং মিথ্যাচার, এটি কিন্তু মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি সবার প্রতি যে অনুরোধ রাখতে চাই যে আপনারা যেকোনো সংবাদ প্রচার করার আগে বা ফটোকার্ড কিংবা তথ্য শেয়ার করার আগে একটু যাচাই করে নেবেন। এখন তো আসলে পৃথিবী অনেক এগিয়ে গেছে। বিশেষ করে আপনি গুগলে যে সময় লিখবেন যে আসলে এই তথ্যটি সঠিক কিনা, দেখবেন এআই আপনাকে কিন্তু বলে দিবে যে সঠিক হলে বলে দিবে হ্যাঁ এটি সঠিক, আর যদি সঠিক না হয় আপনাকে সাথে সাথে বলে দিবে যে এটি আসলে সঠিক নয়। দেখেন আমি যে সময় নানান ধরনের গুজব দেখি বিভিন্ন ব্যক্তি মহল সম্পর্কে, আমি নিজেও কিন্তু গুগলে আমি সার্চ দিই, তখন এআই কিন্তু আমাকে বলে দেয় যে হ্যাঁ এটি সঠিক, এটি সঠিক নয়। রাশিদ খান, সুতরাং এই আমি মনে করি সচেতনতার সাধারণ মানুষ প্রসঙ্গটা যারা নিয়ে অনলাইন আমি ব্যবহার করে, আসবো, কিন্তু তার আগে আমি আরো কিছু জিনিস একটু জানতে চাই। সেটা হচ্ছে এই যে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনি নিজেই বলছিলেন নানা ধরনের অপতথ্য, ফেক ছবি, ফটোকার্ডের অনেক বিষয় নিয়ে আসলে আপনি ভুক্তভোগী হয়েছেন। প্রথমে আমি একটু আপনার কাছে জানতে চাই, এই ধরনের কোনো পরিস্থিতিতে যখন পড়েন, আপনি এই পর্যন্ত প্রতিকারের জন্য কোথায় কোথায় গিয়েছেন বা কি ধরনের প্রতিকার আসলে আপনি পেলেন, কি সহযোগিতা পেলেন? দেখেন আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের জন্য সব থেকে বড় যে প্রবলেম সেটি হলো যে আমরা মামলা করতে পারি না। আমরা যখন কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা আসলে আইনের দ্বারস্থ হই, সে সময় আবার আমাদেরকে সবক দেওয়া হয়। দেখেন আবার শেখ হাসিনার মতো মামলা শুরু করেছে। দেখেন আমি দেখলাম যে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে কয়েকজন শিক্ষার্থী, তারা আমাকে নিয়ে শিক্ষার্থী নাকি আসলে শিক্ষার্থী না সেটিও আমি শিওর না, তবে এতটুকু নিশ্চিত যে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। তারা প্রায়ই আসলে মধুর ক্যান্টিনের সামনে তারা কয়েকজন প্রেস ব্রিফিং করে। তারা হঠাৎ করে দেখলাম আমার সম্পর্কে বাজে মন্তব্য করলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি আইনের দ্বারস্থ হই। আবার পরক্ষণেই মনে হলো যে আমি তো এখন একটি দায়িত্বশীল জায়গায় গিয়েছি, তো সেই জায়গা থেকে আমি যখন মামলা করতে যাব, তখন আসলে গণমাধ্যমে এমন ভাবে সংবাদ পরিবেশন করা হবে যে সেই হাসিনার মতন আসলে বাক স্বাধীনতা হরণ করার জন্য আবারও সেই ডিজিটাল সিকিউরিটি আইন আসলে চলে এসেছে। এই যে আমি মামলা করলাম বা আইনের দ্বারস্থ হলাম, মানুষ কিন্তু আসলে জানবে না যে আমি কেন এই মামলা করলাম, কিন্তু অধিকাংশ মানুষই আসলে মনে করবে যে আমি হয়তো প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো বাক স্বাধীনতাকে হরণ করার জন্য আমি মামলা করেছি। তো এই চিন্তার জায়গা থেকে আবার কিন্তু আমরা অনেক সময় আইনের দ্বারস্থ হতে পারছি না। এই যে আপনার নামে অপতথ্য বা এই যে ভুয়া ফটোকার্ডগুলো যখন প্রকাশিত হয়েছিল, অনেকেই মনে করেন যে যখন কোনো কারো বিরুদ্ধে কোনো ধরনের অপতথ্য ছড়ায়, তার নিজেরই উচিত তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম বা সে যে প্রতিষ্ঠান বা সংস্থার সাথে কাজ করে সেই জায়গা থেকে যাতে একটা পরিষ্কার স্পষ্ট বক্তব্য আসে যে সেটা সঠিক কি সঠিক না। এই ধরনের কোনো ধরনের কার্যক্রম করে আসলে আপনি কোনো মুনাফা বা কোনো সুবিধা হয়েছে কিনা জানতে চাই। না দেখেন, আমি আগেই বলেছি যে অপতথ্য, গুজব, মিথ্যাচার এটি আসলে ব্যাপক মাত্রায় ছড়িয়ে যায়। আমাদের সমাজের যে প্রবণতা সেটি হলো যে অসত্য, মিথ্যা, নেতিবাচক তথ্যগুলো আমরা আসলে বেশি ছড়াই। তো সেক্ষেত্রে আমি যে সময় আমার অবস্থান ক্লিয়ার করার জন্য ফেসবুকে পোস্ট করি বা গণমাধ্যমের মুখোমুখি হই, সে সময় কিন্তু সেই আমার বক্তব্য খুব বেশি ছড়ায় না। অর্থাৎ আমার সম্পর্কে যে গোষ্ঠী আসলে যে উদ্দেশ্য নিয়ে সংবাদ বা গুজব পরিবেশন করে থাকে, অনেক সময় তারা আসলে সফল হয় এবং আমরা সবসময় এক্ষেত্রে আমরা আসলে ভিকটিম হচ্ছি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে হ্যাঁ, ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আপনার অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু গালিগালাজ এবং সমালোচনা তো এক নয়। গুজব এবং মিথ্যাচার এগুলো তো আসলে কোনোভাবেই আমি মনে করি এগুলো আর সমালোচনা এক নয়। সুতরাং আমি মনে করি যে সরকারের উচিত হবে সবার সাথে আলোচনার মাধ্যমে এই গুজব থেকে এবং এই চরিত্র হনন থেকে কিভাবে আসলে রাজনৈতিক কর্মী একই সাথে সাধারণ মানুষকে রক্ষা করা যায়, সেজন্য সেই বিষয়ে নতুন একটা কোনো একটি ধরনের আইন পদক্ষেপ আসলে তৈরি করা। রাশিদ খান, এই যে নানা ধরনের আপনি অপতথ্যের মুখোমুখি হয়েছিলেন, আমি একটু জানতে চাই, আপনি কি মনে করেন যে এই ধরনের অপতথ্য বা মিথ্যা তথ্যগুলো আপনার রাজনৈতিক ক্যারিয়ার অথবা যেসব মানুষরা আপনার মানুষদেরকে আপনার বিষয় বা আপনার প্রসঙ্গ নিয়ে আসলে নেতিবাচক দিকে নিয়ে যেতে আসলে সক্ষম হয়েছে, আপনাকে কি প্রভাবিত করেছে এটি? দেখেন, আজকে জামাতের আমির সাহেব তিনি দেখলাম আমাকে নিয়ে সমালোচনা করলেন যে আজকাল আসলে সচিব হওয়ার জন্য
বিসিএস পরীক্ষা দেওয়া লাগে না। আপনি 3 মাসের কোর্স করলেই বা কোনো সরকারের প্রশংসা করলেই আপনি সচিব হতে পারবেন। দেখেন, আমি অবাক হয়েছি, জামাতের আমির একজন শিক্ষিত মানুষ, তিনি একজন ডাক্তারও বটে, তার মানে মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি আসলে জানেন না যে রাজনৈতিক সহকারীর কাজটা কি, এবং একজন রাজনৈতিক সহকারী বা বিশেষ সহকারী কোন প্রক্রিয়া আসলে তিনি নিয়োগ পেয়ে থাকেন। তো জামাতের আমিরের জায়গা থেকে যখন আমার সম্পর্কে এরকম জঘন্য মিথ্যাচার এবং সমালোচনা বা বাজে ভাষায় কথা বলা হবে, তখন সমাজের আর 10 জন মানুষ কোন ভাষায় কথা বলবে, বা যারা জামাত শিবিরের কর্মী তারা কোন ভাষায় কথা বলবে? অর্থাৎ আজকে আমার সম্পর্কে যখন জামাতের আমির এইভাবে মিথ্যাচার বা এই ধরনের বয়ান তিনি উৎপাদন করেন, তখন তো জামাত এবং শিবিরের কর্মীরা আমাকে নিয়ে নানান ধরনের সমালোচনা করবেনই। এবং আমি অবাক হয়েছি, কর্নেল অলি আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি আমাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন যে বাবা মায়ের পরিচয় নাই, অথচ তিনি হয়েছেন জাতীয় নেতা, তিনি জাতীয় নেতাদের নিয়ে সমালোচনা করেন। দেখেন, কর্নেল অলি আহমেদ আওয়ামী লীগের সময়ে তিনি আসলে গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়েছিলেন, এবং সেই গোয়েন্দা সংস্থা কিন্তু এক প্রকার কিছু সাংবাদিক কমিউনিটির মাধ্যমে আমাকে এবং নুরুল হক নূরকেও কিন্তু প্রস্তাব দিয়েছিল কর্নেল অলি আহমেদের সাথে কাজ করার জন্য। দেখেন, আমি বিষয়টি স্পষ্ট করেছি, এবং প্রথম আলোতে ওই সময় সংবাদ পরিবেশন হয়েছিল যে আমরা যারা আন্দোলন করছিলাম, আমাদের আন্দোলনকে কিভাবে আসলে মানে এক প্রকার আমাদেরকে হতাশাগ্রস্ত করা যায়, এবং একসময় আমরা হতাশা হয়ে আমরা রাজপথে না নামি। মূলত গোয়েন্দা সংস্থার এই প্রজেক্ট ছিল, এবং সেই প্রজেক্টের সাথে কর্নেল অলি আহমেদ হাত মিলিয়েছিলেন। এই সত্য আমি জাতির সামনে উন্মোচন করেছি, যদিও এর আগে প্রথম আলো সহ অনেকগুলো গণমাধ্যমে সেই জনক মাসুদ করিমের সাথে কর্নেল অলি আহমেদের যে লেনদেন এবং সম্পর্ক এবং গণতন্ত্রকামী মানুষকে হতাশাগ্রস্ত করা, সেই বিষয়ে কিন্তু তথ্য প্রকাশিত হয়েছিল। এখন কর্নেল অলি আহমেদ তিনি আমাকে সমালোচনা করছেন কোন ভাষায়? যে আমার বাবা মায়ের পরিচয় নাই। হোয়াট ইজ দিস? একজন জাতীয় নেতা, বর্ষিয়ান নেতা, একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি যখন এই ভাষায় কথা বলেন এবং মিথ্যাচার ছড়িয়ে দেন যে রাশেদ খানের বাবা মায়ের পরিচয় নাই, তখন এদেশের মানুষ কি শিখবে? এদেশের মানুষ কি জানবে? আজকে আমি ধিক্কার জানাই যে কর্নেল অলি আহমেদের মতন একজন মানুষ তিনি সমালোচনাকে নিতে পারেন না, এবং তার সম্পর্কে যে সত্য, যেটি ইতিপূর্বে গণমাধ্যমে প্রচারিত হয়েছিল, সেটাই কিন্তু আমি বলেছি। তারপরেও তিনি কোন ভাষায় কথা বললেন? তার মানে কি আজকে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি কিভাবে ধ্বংস করা হচ্ছে, যেখানে আমরা দেখছি যে একদল তরুণ তারাও গালিগালাজের রাজনীতি করছে, অন্যদিকে জামাতের আমির থেকে শুরু করে কর্নেল অলি আহমেদ তারাও মিথ্যাচার, প্রপাগান্ডা, মানুষের চরিত্র হনন করা, মানুষের মা বাপকে নিয়ে প্রশ্ন তোলা, মানুষকে নিয়ে যা তা বলা, এই রাজনীতি তারা করছে। সুতরাং কিভাবে এই প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে চাই, এই যে এত অভিজ্ঞতা যেখান থেকে আসলে আমরা দেখলাম অপতথ্য বা গুজব নিয়ে আপনার যে এই বিষয়গুলো নিয়ে যে আপনার যে এখন যে পরিস্থিতি আপনি দাঁড়িয়েছেন, আপনি কি মনে করেন আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী এবং এই সম্পৃক্ত যারা আসলে এইসব বিষয় নিয়ে সাধারণ মানুষকে সবল করার কথা অথবা সহযোগিতা করার কথা, তারা কি যথেষ্ট সক্ষম? না, তারা অবশ্যই সক্ষম। যে প্রবলেম হলো যে গণ অভ্যুত্থানের পরে তারা তাদের সক্ষমতা নানান কারণে দেখাতে পারছে না। এই যে আজকে দেখেন যে দুইজন জাতীয় নেতা এবং দুজনই দুটি দলের প্রধান, জামাতের মতন দলের যিনি প্রধান জামাতের আমির এবং এলডিপির প্রধান কর্নেল অলি আহমেদ, এই দুজনই আমাকে নিয়ে যে ভাষায় আমার মা বাপকে তুলে কথা বললেন, এখন এর প্রতিকার আমি কোথায় পাবো বলেন? এখন এর প্রতিকার পাইতে গেলে তো মামলা করতে হবে, কিন্তু মামলা করার পরে বলা হবে যে এই বিরোধী দলকে দমন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী তিনি এখন এই ধরনের আচরণ শুরু করেছেন। তো নানান কারণে কিন্তু এই গালিগুলো আসলে আমাদেরকে এক প্রকার হজম করতে হচ্ছে, এবং আমাদের অপোজিশনে যারা আছে বর্তমানে আসলে তো তাদের কোনো ইস্যু নাই। তো ইস্যু না থাকার কারণে তারা মনে করছে যে মানুষকে উত্তেজিত করা, মিথ্যাচার করা, গণ অভ্যুত্থানের ফাঁকা বলি আওড়ানো, ফাঁকা আওয়াজ করা, এবং সরকারকে নিয়ে মিথ্যাচার করা, প্রপাগান্ডা ছড়ানো, নানান ধরনের আমরা কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। তো যাই হোক, এগুলো আসলে বিরোধী দল তারা আসলে মানুষকে আইওয়াশ করার জন্য তারা এগুলো করে আসছে। তবে মানুষ কিন্তু এখন অনেকটা সচেতন হচ্ছে, যেটি আমি লক্ষ্য করলাম। রাশেদ খান, আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে আসলে সমাধান কি হতে পারে, আইনি অথবা সামাজিক? না, এটির সমাধান হলো যে আমাদের যে সাইবার জগৎ, দেখেন এখন তো আসলে আমরা এই যে ফেসবুক, ইউটিউব বা সাইবার জগৎ, এটিকে আমরা তো এখন আর অ্যাভয়েড করতে পারি না, এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং এখন সরকারের দায়িত্ব সেটি হলো যারা এই বিষয়ে বিশেষজ্ঞ এবং যারা বাংলাদেশের সচেতন সমাজ, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একই সাথে আপনার বিভিন্ন
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, আইনজীবী বলেন, সাংবাদিক বলেন বা নাগরিক সমাজের প্রতিনিধি, তাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে আসলে রাউন্ড টেবিল বৈঠকের মধ্য দিয়ে আসলে আমাদের একটি সমাধান খুঁজে বের করা। আইন ছাড়া আসলে কখনোই আপনি এগুলো আসলে থামাতে পারবেন না। এই যে আজকে আমরা মা বাপ তুলে এক ধরনের যে ভাষায় কর্নেল অলি আহমেদ কথা বললেন, এখন কর্নেল অলি আহমেদকে কি আপনি যদি আগামীকাল বলেন যে আপনি এগুলো আর বললেন না, সাইডেন না, তো তার তো আসলে এক ধরনের বুড়ো বয়সে ভীমরতি রোগ শুরু হয়েছে। কিন্তু মনে করছেন যে উল্টাপাল্টা বলতে হবে, ভাইরাল হইতে হবে। কিছুদিন আগে বললেন যে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম, মাওলানা মামুনুল হক, তারা যদি এক হয়ে যান, একতাবদ্ধ হয়ে রাজপথে নামেন, তো বিএনপি সরকারের পতন হবে। দেখেন 7 দিন কিন্তু শেষ হয়ে গেছে, বিএনপি সরকারের কোনো পতন হয়নি এবং ওই 3 জন একসাথে নেমেছিলেন, এখনো পর্যন্ত একসাথে আছেন, আগামীতেও একসাথে থাকবেন। রাশেদ খান, সরকারের আমি পতন বুঝতে পারছি হচ্ছে না। আপনার প্রসঙ্গটা। আমি একটু জানতে চাই শেষ দিকে এসে, সেটা হচ্ছে এই যে সাধারণ মানুষ যারা আসলে এই ধরনের অপতথ্যগুলো দেখেন বা তারা এটাকে না বুঝেই আসলে মনে করেন সত্য, এই জায়গা থেকে আসলে কি করার আছে? মানুষকে যদি আমরা সচেতনতা বাড়াতে চাই, আপনি কি মনে করেন আসলে কিভাবে না, আমি সাধারণ মনে করি মানুষকে যে এই এখন বিষয়ে আমাদের সচেতন করতে? আমাদের যেটি করণীয় সেটি হলো যে বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারাই কিন্তু জাতিকে সবসময় পথ দেখিয়েছে। তো বিশ্ববিদ্যালয় লেভেল থেকে এখন বিভিন্ন ধরনের সেমিনার করা, মত বিনিময় সভা করা, মানুষকে সচেতন করা, ক্যাম্পেইন করা, মানুষকে বোঝানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয়গুলো তুলে ধরা, একই সাথে আমাদের বাস্তবমুখী অর্থাৎ মাঠ পর্যায়েও কাজ করা, এই কাজগুলো আমাদেরকে ব্যাপকভাবে করতে হবে। কারণ এখন আসলে আমাদের অপোজিশনে যারা আছে, তাদের একমাত্র রাজনীতি হলো প্রপাগান্ডা, মিথ্যাচার, গুজব এবং মানুষকে আসলে বিভ্রান্ত করার রাজনীতি। সুতরাং এই রাজনীতি সম্পর্কে যদি আসলে মানুষকে আমরা সচেতন না করতে পারি, তাহলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংস্কৃতি সবকিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি মনে করি এখন এই মুহূর্তে আমাদের মানুষকে সচেতন করার বিকল্প কিচ্ছু আছে বলে আমরা মনে করি না। এর পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই এই বিষয়ে আসলে মানুষকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য একটি আইন অবশ্যই তৈরি করা দরকার, সেটি আলোচনার ভিত্তিতে। ধন্যবাদ রাশেদ খান, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক এবং তার নিজস্ব বেশ কিছু অভিজ্ঞতা নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১ সাথে।